দিন কয়েকটা জিনিস বলছিলাম, টটোলজি, কন্ট্রাডিকশন, কন্টিজেন্সি। এগুলো কেউ বলতে পারবেন এখন? কারো কি মাথায় আছে? একটু নীরব থাকলে তো সমস্যা, কথা বলতে হবে। স্যার টটোলজি মানে হচ্ছে আর কি একটা ইয়াতু টেবিলের প্রত্যেকটা যদি ট্রু হয় সেটাকে হচ্ছে আমরা টটোলজি বলি আর কি। হুম। আর কন্ট্রাডিকশন উল্টা। স্যার সেটা হচ্ছে তার উল্টাটা আর কি, মানে হচ্ছে সবগুলাই হচ্ছে ফলস। সবগুলো বলছে। আর যদি আদারওয়াইজ হয় তাহলে তাহলে স্যার ওটাকে কন্টিজেন্সি। হচ্ছে কি যেন একটা নাম, সেটা স্যার এখন মনে করতেছি না, যে মিক্সচার টাইপের কিছু একটা যে নাম। লিস্ট একটা যদি ট্রু থাকে তাহলে সেটাকে আমরা বলি স্যাটিসফাইড। স্যাটিসফাইবল। হ্যাঁ, স্যাটিসফাইবল। আর যদি এই তিনটা ছাড়া যে কোনো কিছু হয় সেটাকে আমরা কন্টিজেন্সি। কন্টিজেন্সি স্যার এরকম একটা নাম ছিল। তাহলে আমরা এই জিনিসগুলো বলছিলাম, আর ডি মর্গানস লর কথা বলছিলাম। আর এই যে এই জিনিসগুলো দেখাইছিলাম যে এটা যে লজিক্যালি ইকুইভ্যালেন্ট, এটা প্রমাণ আর কি। জি স্যার। আর এই সূত্রগুলো আপনাদের দেখতে বলছিলাম, এই প্রত্যেকটা সূত্র কিন্তু কাজে লাগবে। এগুলো একটা থেকে আরেকটাকে কনভার্সন করতে হবে, ইকুইভ্যালেন্ট দেখার লাগবে। আমি একটা এক্সাম্পল দেখাই, একটা এক্সাম্পল দেখাইলেই এই যে এখানে যে সূত্রগুলো আছে সবগুলো সূত্র সেদিন বলছিলাম। এটা ছাড়া আরো এখানে কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আপনাদের শিখতে হবে। এখানে বোঝানোর তেমন কিছু নাই, বাট আপনাদের নিজস্ব কাজ। আচ্ছা, এখানে কেন এগুলো লাগবে তার একটা এক্সাম্পল আমি দেখাই, একটা এক্সাম্পল দেখাইলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করা আছে, দেখেন তো বুঝেন কিনা, লেখাটা দেখা যায় কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। এখানে বলা আছে আপনার দুইটা কম্পাউন্ড প্রপোজিশন আছে। একটা হলো কি, পি ইমপ্লাইজ কিউ, এটার ফুলের উপরে নট দেওয়া আছে। আর আরেকটা হলো পি এন্ড নট কিউ। বলছে যে দেখাও যে এই দুইটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট, এখানে তো আসলে আমাদের কোনো ওই যে এক্স ওয়াই এর মতো কোনো মান নাই যে 10 15 যে মান, সে মান তো দেওয়া যাবে না। এটা আমাদের প্রমাণ করতে হবে এই দুইটা লজিক্যালি সমান। এই লজিক্যালি ইকুইভ্যালেন্ট প্রমাণ করার জন্য আমাদের হাতে আছে দুইটা অপশন, মনে রাখবেন। একটা হলো সরাসরি লজিক্যালি প্রমাণ, আর একটা হলো ট্রুথ টেবিল। তাহলে কয়টা অপশন আছে? দুটা। দুটো অপশন যদি আছে। ইকুইভ্যালেন্ট করতে বলে একটা হলো ট্রুথ টেবিলের মাধ্যমে, আরেকটা লজিক্যালি। ট্রুথ টেবিলটা খুবই ইজি, ট্রুথ টেবিলটা যে কেউ পারবো। বাট লজিক্যাল করতে গেলে অনেক প্যারা আছে, লজিক্যাল করতে গেলে অনেক সূত্র জানতে হবে। যে আমি যে সূত্রগুলো বললাম ওই সূত্রগুলো এখানে আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা আপাতত একটা দেখে আসি, তাহলে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। তাহলে যদি আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে করতে যাই, একটা মিনিট দাঁড়ান, আমার একটা ফোন আছে, একটা মিনিট।
আচ্ছা, দেখা যাচ্ছে কি? জি জি স্যার। আচ্ছা, ফোন আসছিল তো কেটে গেছিল এখন। আচ্ছা, আমরা কোনটা প্রমাণ করতেছি যে এই জিনিসটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট? দুইটা অপশন, একটা হলো ট্রুথ টেবিল আর একটা হলো লজিক্যালি। আগে ট্রুথ টেবিলটা দেখাই। টেবিল মানে খুব ইজি। দেখেন যে এখানে কি কি জিনিস আছে বা কি কি ভেরিয়েবল আছে সেগুলো আগে লিখবে। তো এখানে কয়টা ভেরিয়েবল আছে? পি আর কিউ। আর কোনো ভেরিয়েবল আছে? না স্যার। না স্যার। তাহলে যে কটা ভেরিয়েবল থাকে ওটাই নেবেন। তাহলে যদি দুইটা ভেরিয়েবল হয়, তো দুইটা ভেরিয়েবলে ম্যাক্সিমাম কয়টা কম্বিনেশন হবে? 4টা। চারটা। আর যদি তিনটা ভেরিয়েবল হতো তাহলে কটা হইতো? 9টা। স্যার 9টা হইতো। আটটা হইতো, আটটা। আচ্ছা টু কিউব মানে পাওয়ার টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার আকারে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু পি আর কিউ আছে তাহলে আমরা পি কিউ এখানে নিয়ে নিলাম। পি আর এটা হলো কিউ। তাহলে মানগুলো কি কি হবে? প্রথম দুইটাই ধরলাম কথার কথা, দুইটাই ফলস। এটা ট্রু, এটা ফলস। এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের এখন এরপরে মূল। এখন আসেন যে এখানে আপনি কি কি করতে হবে একটু খেয়াল করেন তো। যে আমার যে দুইটা সাইড আছে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডে কি আছে? পি ইমপ্লাইজ কিউ। পি ইমপ্লাইজ কিউ বের করে পুরোটার উপরে কি করতে হবে? নেগেশন করতে হবে। নেগেশন। আর ডান পাশেরটা কি? এন্ড করতে হবে কার কার মাধ্যমে? পি পি এবং কিউ এর নেগেশনের মাধ্যমে। নট কিউ এর মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা যে যে এর আগের ক্লাসে বলছিলাম এর কিছু প্রিসিডেন্স আছে যে কোন কাজটা আগে করতে হয়। তা আমরা দেখছিলাম নেগেশনের কাজটা সবার আগে করতে হয়, তাই না? জি স্যার। তাহলে আমরা এই যে কিউর উপর যে নেগেশনটা আছে নেগেশনটা করে রাখি, তারপর বাকি কাজগুলো করি, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। তাহলে আমরা কিউ এর যদি এখানে নেগেশন করে রাখি, তাহলে এখানে আমরা দেখলাম নট কিউ। একজন বলেন তো মানগুলো কি কি হবে? স্যার এটা হবে ট্রু, হুম, পরেরটা হবে ফলস, দেন পরেরটা আবার ট্রু, পরেরটা আবার ফলস। এইটুক করে রাখলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে করি। লেফট হ্যান্ড সাইড কিউ, তাহলে পি ইমপ্লাইজ কিউ এর মান বের করি। একজন বলেন পি ইমপ্লাইজ কিউ এর এটা মান কি হবে? প্রথমটা কি হবে? স্যার প্রথমটা হবে ট্রু। কারণ যদি পিটা ফলস থাকে তাহলে জি স্যার। তারপরটা, স্যার পরেরটা ট্রু। পরেরটাও ট্রু। তারপরটা দেখা যাচ্ছে পিটা হলো ট্রু। এই যে এই দুইটা নিয়ে কিন্তু কাজ। জি স্যার। এটা ইমপ্লাইজ এটা। তাহলে যেহেতু পিটা ট্রু, পি যদি ট্রু হয় তাহলে কিউ এর যেটা আছে সেটাই অ্যান্সার। তাহলে পিতে কি ট্রু আছে, তাহলে কিউতে কত আছে? ফলস। তাহলে অ্যান্সার কি? ফলস। ফলস। দ্বিতীয়টা, লাস্টেরটা ট্রু, লাস্টেরটা ট্রু। ট্রু। এখানে ট্রু আছে, এটার কারণে এখানে এখানে ট্রু, জাস্ট এখানে true। আচ্ছা, এটা আমরা জানি। But আমাদের অ্যান্সার কি এটা? লেফট হ্যান্ড সাইডে এটা ছিল। না স্যার, মাইনাস ছিল একটা নেগেশন। এটা আবার নেগেশন করতে হবে। তাহলে আমরা Negation যেহেতু করতে হবে। পি ইমপ্লাইজ কিউ এর মান যেহেতু পাইছি, সো এটা নেগেশন তো করতেই পারবো না এসে। এই যে অ্যান্সারটা পেলাম, জাস্ট অ্যান্সারটা এখানে চেঞ্জ করে দিতে হবে। তাহলে এটা কি? ফলস, ফলস, ট্রু, ফলস। তাহলে আমার লেফট লেফট সাইডে কাজটা শেষ। রাইট সাইডে আরেকটা প্রমাণ চাই। সেটা প্রমাণ কার? সেটা ছিল পি এন্ড নট কিউ এর মাধ্যমে। তাহলে পি আর যে নট কিউ যে পার্টটা আছে সেটার সাথে করি। তাহলে পি মানে এই যে বক্স, এটা হলো পির বক্স, আর এটা হলো কি? নট কিউ এর বক্স। এই দুটোর মাঝখানে এন্ড করব। তাহলে করি প্রথমে। তাহলে ফলস
এন্ড ট্রু, তাহলে কি হবে? ফলস। ফলস। তারপরটা ফলস এন্ড ফলস, স্যার ফলস হবে এটা। ফলসই হবে। তারপরটা হলো ট্রু এন্ড ট্রু, তাই এটা ট্রু হবে। ট্রু। লাস্টেরটা হলো ট্রু এন্ড ফলস, তাহলে এটাও ফলস। ফলস হবে। আচ্ছা, তাহলে এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড। দেখুন তো দুই সাইডের যে ট্রুথ টেবিলে ভ্যালু গুলো আসছে সেম আসছে না? জি স্যার। এই সেম আসা মানে কি দুইটা ইকুইভ্যালেন্ট। এটা কি পারা যাবে না? এটা কিন্তু খুব ইজি, যত বড়ই দেখ এটা কিন্তু করা খুবই ইজি। জাস্ট যা যা চাইছে ওই অনুযায়ী আমরা ট্রুথ টেবিল করব, লেফট সাইডে রাইট সাইডে ট্রুথ টেবিলের মানটা সেম আসলে প্রমাণ শেষ। এটা যে কেউ পারবে, বাট যদি ট্রুথ টেবিল উল্লেখ করা না থাকে তখন কিন্তু আমরা ট্রুথ টেবিল দ্বারা করতে পারবো না, তখন কিন্তু আমরা লজিক্যালি করতে হবে। আর এই লজিক্যালি করার জন্য আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমি এখানে দুই একটা দেখাবো আর ওই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি সূত্রগুলো জানেন আপনি যে কোনোটাই করতে পারবেন। তা আমরা এটাই করি, এটি আমরা একটু নিচে করি, দেখি হয় কিনা। আচ্ছা, আমাদের কি ছিল? নট পি ইমপ্লাইজ কিউ। আচ্ছা, এটি থেকে আমাকে ওটাতে কনভার্ট করতে হবে, কনভার্ট করে দেখা লাগবে যে এটার ওটা ইকুইভ্যালেন্ট। আচ্ছা, আমরা ইকুয়াল চিহ্ন দিতে পারি বা বাস চিহ্ন দিতে পারি। আচ্ছা, তো আপনাদের একটা কথা বলে রাখি, যে যখনই আপনি দেখবেন যে ইমপ্লাইজ আছে অথবা বাই ডিরেকশনাল আছে, আপনি সঙ্গে সঙ্গে সেটাকে কনভার্ট করে এন্ড অর এ কনভার্ট করবেন, তাছাড়া কাজ করতে পারবেন না। কি বললাম? যদি ইমপ্লাইজ থাকে অথবা বাই ডিরেকশনাল থাকে সেটাকে কি করবো, এর যে ইকুইভ্যালেন্ট যে সূত্র আছে সেটাতে আগে ট্রান্সফার সেটাতে করব। পরিবর্তন করবো, তারপর অন্য সূত্র ইউজ করবো। মনে থাকবে? জি স্যার। তাহলে এই যে সূত্রটা আমরা একটু দেখে আসি, দেখি যে এই যে দেখা যায় কিনা দেখেন তো। এখানে দেখেন পি ইমপ্লাইজ কিউ এর কয়টা সূত্র আছে? দুইটা সূত্র আছে না? জি স্যার। হয়েছে ইমপ্লাইজ তো আছেই, হ্যাঁ স্যার। কিন্তু সংখ্যাগুলা কন্ডিশন চেঞ্জ হয়েছে, নট আসছে হয়তো কিউটা আগে আসছে। এটা নিব না, আমরা নিব কোনটা, দেখবো যে যেগুলোতে ইমপ্লাইজ না থেকে অন্য কিছু আছে সেটা নিব সব। তাহলে আমরা পি ইমপ্লাইজ কিউ এর পরিবর্তে কি লিখতে পারি? নট পি অর কিউ। তাহলে যদি আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি তাহলে এটা সমান কি লেখা যাবে? নট পি, আচ্ছা আমি একটু অরটা লিখে দিই, নট পি অর কিউ। আচ্ছা, এটা কার জন্য লিখলাম? শুধু পি ইমপ্লাইজ কিউ এর জন্য না, জি জি স্যার। স্যার। এটার জন্য পুরাটার উপরে যে একটা নট ছিল বাইরে সেটা কি লেখা হয়েছে? সেটা না কিন্তু স্যার। লেখা হয়নি। তাহলে এটা আমরা ব্র্যাকেটে ফেলে দিই। তাহলে পুরো ওই নটটাকে আমরা এখন যদি বাইরে দিয়ে দিই, বাইরে থাকলো। এইটুক করার পরে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে ডি মর্গানস ল ইউজ করতে হবে। দেখেন এই যে এই নটটা কার? পুরাটার উপরে না? জি স্যার। জি স্যার। তাহলে আপনি এখানে ডি মর্গানস ল ইউজ করেন, তাই ডি মর্গানস ল যদি যায় তাহলে এই নটটা কার কার সাথে যাবে? দুইটার সাথেই স্যার যাবে। সবার সাথে যাবে আসলে। হ্যাঁ, দুইটার সাথেই যাবে। হ্যাঁ, যদি আমরা প্রথমটাতে যাই তাহলে কি হবে? নট নট পি, ডাবল নট না? জি স্যার, তাহলে পি হবে শুধু। আমি একটু শর্ট করে বলি, তাহলে যেহেতু আমরা জানি ডাবল নট হলে নট কেটে যায়, তাহলে পি হবে। তারপর যেখানে অর আছে, অরটার ওখানে কি হবে? এন্ড হবে স্যার। এন্ড হবে। আর তারপরে কিউ এর সামনে নট নট কিউ হবে। দেখেন তো, যেটা প্রমাণ করতে বলছিল আমাদের ওটাই আসছে না? এটা কিন্তু জাস্ট দুই লাইনে শেষ। জি স্যার। এটা অনেক ইজি ছিল, ছোট কাজ ছিল। এটি হলো লজিক্যালি প্রমাণ করা, যে দেখাও যে এই দুইটা কি ইকুইভ্যালেন্ট। তাহলে এখন আপনাদের এই কাজগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। আপনারা নেট থেকে এটার সলিউশন পাবেন, বইয়ের সলিউশনটা নামায় এখানে বইয়ের যে প্র্যাকটিস গুলো আছে এই প্র্যাকটিস গুলো আপনাদের করতে হবে। এখন আমি যদি সবগুলো প্র্যাকটিস ক্লাসে করতে চাই, আমার 2-4 ক্লাস লাগবে শুধু আমার প্র্যাকটিস করাতে, তাহলে বাকি তো জিনিসগুলো আমি করতে পারবো না। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি করবো, এরকম কম্পাউন্ড দেওয়া থাকবে, সেগুলো আমরা প্রমাণ করতে হবে ইকুইভ্যালেন্স। তো ইকুইভ্যালেন্সের জন্য কয়টা অপশন? দুটা। ফার্স্ট হলো ট্রুথ টেবিল, একটা হলো কি এই লজিক্যালি। লজিক্যালি করতে গেলে আমাকে এই সূত্রগুলো apply করতে হবে। তাই আপনারা দয়া করে এই সূত্রগুলো মুখস্থ করবেন, এই সূত্রগুলো দ্বারাই আপনার কাজগুলো করতে হবে। আচ্ছা, আর দুই একটা এক্সাম্পল দেখাই।
আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ডি মর্গানস লটা লাগে, যেখানে নেগেশন আছে সবার উপরে সেখানে আপনি দেখবেন কি ডি মর্গানস ল ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এখানে একটা পার্ট আছে, এই পার্টটা আমি করাই, ওরা এখানে করে দিছে, তারপর আমি নিজে আরেকবার আপনাদের বুঝাই। দেখেন এখানে দুইটা বলছে, এই দুইটা লজিক্যালি ইকুইভ্যালেন্স, এটা প্রমাণ করতে বলছে। এটা যদি ট্রুথ টেবিলে কথা বলতো তাহলে আপনি কি করবেন? কয়টা স্যার কয়টা ট্রুথ ইনপুট টেবিল আছে? দুইটা ইনপুট আছে না? পি জি কিউ স্যার নেবেন, নিয়ে লেফট হ্যান্ড সাইডে কি কি করতে হবে? প্রথমে নট পি তারপর আর স্যার নট কিউ পি এর, বের করতে হবে। নট পি আর কিউ এর কি হবে? এন্ড হবে, তাই জি না? স্যার হ্যাঁ স্যার এটার সাথে অর হবে আবার কার? পি এর পি এর। আর পুরাটার উপরে আবার কি হবে? একটা নেগেশন হবে স্যার। নেগেশন হবে। এটা হলো লেফট হ্যান্ড সাইড, তাহলে একটা ট্রুথ টেবিল পাবেন। আর রাইট হ্যান্ড সাইডে বোঝা যাচ্ছে জাস্ট নট পি এন্ড নট কিউ, এই দুইটা মান যদি সমান আসে তাই কাজ শেষ। তো এটা ট্রুথ টেবিল দিয়ে করবেন আপনারা, পাশেরটাই করবেন। আচ্ছা, এখন যদি লজিক্যালি করতে বলে তখন তো আমাদের ওই অপশনটা নাই, তখন আমরা এটা থেকে শুরু করব, তাই না? আচ্ছা, এখান থেকে শুরু করা যায়। আপনাদের আমি বোঝাই, এই যে যে বাইরের নটটা আছে এটা কার উপর আছে? এটা পুরাটার উপরে আছে। পুরাটার উপর আছে। দেখেন পুরাটার মধ্যে এই যে যে একটা অর আছে, আপনি চিন্তা করেন যে ওরের এই পাশে হলো একটা পার্ট, ওরের এই পাশে হলো একটা পার্ট, তাহলে তো এখানে আমরা অনায়াসে ডি মর্গানস ল ইউজ করতে পারবো। তাহলে ডি মর্গানস ল প্রথমে কার উপরে অ্যাপ্লাই হবে? পির উপরে। তাহলে এটা কি হবে? নট পি হবে, নট পি হবে। আর এই অরটা চেঞ্জ হয়ে কি হবে? এন্ড হয়ে যাবে স্যার। এন্ড হয়ে যাবে। আর এই নটটা এসে এই যে দ্বিতীয় যে পার্ট, এই দ্বিতীয় পার্টের উপরে অ্যাপ্লাই হবে, ঠিক না? জি স্যার ওরা একটা এখানে একটু শর্টকাট করছে। আচ্ছা, তাহলে আমরা ওই পাশে একটু করি এটা, তাহলে সবার কনফিউশনটা দূর হবে। পি ছিল, তারপর অর, তারপর আবার ব্র্যাকেট, ব্র্যাকেট, নট পি এন্ড কিউ। এই দেখা না গেলে বললেন, আর কেউ যদি না মর্গানস ল ইউজ করবো, এখন বলতে পারেন স্যার আমি বাইরে কেন করলাম, ভিতরে তো করতে পারতাম। না এই স্যার নট তো শুধুমাত্র পির সাথে, মানে এই নটটা যদি দুইটার উপরে থাকতো তাহলে করা যেত এইটুকু, স্যার। তাহলে করা যেত, তাই না? জি স্যার তাহলে প্রথমে যদি আমরা ডি মর্গানস নিয়ে আসি, যে প্রথমে পির সাথে যাবে, তাহলে আমরা করি নট পি, তার অরটা আছে এটা চেঞ্জ হয়ে কি হলো? এন। এন্ড হবে। তারপরে ডি মর্গানস ল সূত্র অনুযায়ী একটা নট দিয়ে এখানে যে পার্টটা ছিল এই পার্টটা থেকে গেল। আচ্ছা হ্যাঁ, আর বলতেছি আমি লেখাটা শেষ করি, লেখাটা শেষ করি বলতেছি। এখানে একটা ব্র্যাকেট দিলে হবে। আচ্ছা, আচ্ছা আমি এখানে একটা লাল কালার করে দিছি। এই যে নটটা আছে, এই নটটা তো পুরাটার উপরে অ্যাপ্লাই আছে, বাট এখানে যে একটা অর আছে, অরের বাম পাশে একটা পার্ট, ডান পাশে একটা পার্ট, না দুইটা পার্ট। এখন ডি মর্গানসের নিয়ম কি? প্রত্যেকটার সাথে নটটা অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে নট কার উপর অ্যাপ্লাই হবে? তো প্রথমে পি এর উপরে অ্যাপ্লাই হবে। পির উপর অ্যাপ্লাই হলো, তাহলে এটা কি হবে? নট পি। তারপরে অরের উপরে জি স্যার অরটা চেঞ্জ হয়ে কি হবে? এন্ড এন্ড। হয়ে যাবে। তারপরে কার উপর হবে? এই যে দ্বিতীয় যে তারপর পার্টটা আছে পুরাটা, দ্বিতীয় যে পার্টটা আছে। আমি দ্বিতীয় পুরা পার্টটাই লিখছি না এখানে, দেখেন তো জি স্যার পুরা তারপর পুরা স্যার পার্টটা লিখছি, পুরা পার্টের উপরে একটা নট। এই নটটা কার জন্য আসছে? ডি মর্গানসের সূত্র থেকে আসছে। জি স্যার ওকে,
এখন তারপরে স্টেপে আসেন, একজন বলেন তো এরপরে কি করা লাগতে হবে? তারপর আমরা স্যার তো আবার অনেকগুলো হচ্ছে ডি মর্গান ল অ্যাপ্লাই করতে হবে দ্বিতীয় পার্টটার জন্য। আর কোনো কিন্তু আমার এখানে সূত্র নেই, আর কোনো অপশন নাই, তাহলে দেখা যাইতেছে এই যে এই নটটা এখানে আবার ডিমার্গানস ল ইউজ করা যায়। তাহলে আমাদের প্রথমে কি আছে? নট পি এন্ড, এগুলোতে কোনো চেঞ্জ নাই। এখন এই নটটা কার কার উপর অ্যাপ্লাই হবে? স্যার নট পির উপরে, তারপর হচ্ছে কিউ নট এর পির উপরে, উপরে, তাহলে নট আর নট কাটা যাবে, থাকবে কি? শুধুমাত্র পি শুধুমাত্র পি। এন্ডটা চেঞ্জ হয়ে কি হবে? অর হবে স্যার। অর হবে। আর কিউ এর উপরে অ্যাপ্লাই হবে, সেটা হবে কি? নট নট। কিউ। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, এ পর্যন্ত তো আমরা পারছি নাকি? জি স্যার। আমাদের প্রমাণ করতে বলছি। And এইখান থেকে কিন্তু আমরা শেষ করে দিতে পারি। এখন আমাদের প্রমাণের দিকেও কিন্তু একটু হাঁটতে হবে, যে আসলে প্রমাণের চাইছে কি, সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। নট পি এবং নট কিউ প্রমাণ করতে দেখাইতে হবে। আর এটা কিন্তু আমাদের ব্র্যাকেটে ছিল, এটা খেয়াল করুন, এই যে এই পার্টটা ব্র্যাকেটে ছিল না, আলাদা পার্ট ছিল না। আমরা কিন্তু তিনটাকে এইভাবে আলাদা করতে পারবো না। এই যে অংশটা, এই যে অংশটাতে আলাদা পার্ট তো ছিল, এটাকে আমরা কি করতে হবে? এখানে এটাকে ব্র্যাকেটে রাখতে হবে। ব্র্যাকেটেই রাখতে হবে। এরপরে যে প্রমাণটা চাইছে, সেই প্রমাণে যদি আমরা দেখি, যে একটু মেলাবার চেষ্টা করি, প্রমাণ আমাদের চাইছে নট পি এন্ড নট কিউ। এখন দেখেন এখানে নট পি আছে, নট কিউটা কই আছে? একদম ভিতরে আছে। হ্যাঁ তাহলে এখানে একটা কি করা যেতে পারে? এটার সাথে এটা গুণন করলেই তো হইতাছে হিসেবে। আমরা যে ডিস্ট্রিবিউশন ল সূত্র আছে ওই পাশে, সেই ডিস্ট্রিবিউশন লটাই এখানে অ্যাপ্লাই করব। দেখেন তো আমি লিখি, বুঝেন কিনা। নট যদি আমরা গুণন আকারে লিখি, তাহলে পি কার সাথে গুণন হবে? নট পি কার সাথে গুণন হবে? নট পি এর সাথে নট পি পি এর সাথে গুণন, তারপরে যদি গুণনের মধ্যে চিন্তা করি নট পি নট কিউ এর সাথে। তাহলে আমরা যদি লিখি নট পি কার সাথে? পি এর পি এর সাথে, সাথে চিহ্নটা কি হবে? চিহ্নটা কিন্তু এন্ড হবে, বাইরেরটা পি এর সাথে গেল, এটাকে একটা ব্র্যাকেটে। এখন সেম ভাবে আবার এই পিটা যে গুণনের মতো এবার নট কিউ এর সাথে, তাহলে আবার এখানে কি হবে? নট পি এন্ড নট কিউ, তাহলে এটাও ব্র্যাকেটে ফেলাইতে হবে। এখন এই দুইটা মাঝখানে চিহ্ন কি হবে? এই যে দুইটা মাঝখানে যে অংশটা ছিল, এটাতে দুইটা ভাগ করে দিল, জি স্যার অর চিহ্ন হবে মাঝখানে। মাঝখানে অর ছিল, অরটা। এটা অনেকেরই বোঝার কথা, আর যাদের একটু প্রবলেম আছে আপনার সূত্রটা একটু দেখেন। তার মানে আমরা এটা থেকে কি লিখতে পারি? এটা লেখা যা, আবার এটা থেকেও উপরেটাও লেখা যায়, যে কোনো একটা লেখা যায়। আচ্ছা, আমাদের প্রমাণ চাইছে কোনটা? এটা কিন্তু এইটুকু চাইছে না প্রমাণ? জি স্যার। দেখেন এই অংশটুকু আমাদের দরকার নাই, এখন এই অংশটুকু দেখেন তো, এটা কি জিনিস? নট পি এন্ড পি, এটা কার ফর্মুলা আসে? স্যার এটা হচ্ছে ফলস আছে আর কি, কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন। এটা সবসময় ফলস হবে। এটা সবসময় সবসময় ফলস। ফলস হবে। তাহলে এই পুরোটা অ্যান্সার আমরা কি লিখতে পারি? ফলস। ফলসের জন্য আমরা কি লিখতে হবে? ক্যাপিটাল এফ, ক্যাপিটাল এফ। এফ এর সাথে অর কার? স্যার এই যে অংশটা, ওই পোরশনটুকু। জি স্যার। আচ্ছা তাহলে এরপরের লাইন, এরপরে কি? ফলসের সাথে কোনো কিছুর অর। আমাদের ওই পাশে একটা সূত্র ছিল, মনে আছে কিনা, বা এটা জি আমরা স্যার। আইসিটি বইও পড়ে আসছিলাম এরকম, যে ফলস অর যদি এ থাকে, তাহলে আউটপুটে কি হয়? এ হয়। এই হবে। এই হয়, কারণ এর মান যেটা হবে সেটাই অ্যান্সার, তাই না? তো এখানে তো সেম, ফলসের সাথে কোনো কিছুর একটা অর আছে, তাহলে আউটপুটে কি হবে? স্যার এটাই হবে আর কি। এটাই হবে, তাহলে আউটপুটে এটাই হবে, এটাই অ্যান্সার। তাহলে কি ওই সূত্রগুলো যদি আমরা কেউ না জানি, তাহলে কি করা সম্ভব? না স্যার সূত্র জানতে হবে। সূত্রগুলো কিন্তু জানতে হবে, আর এই সূত্রগুলো আমি শিখাই দিতে পারবো না, আর আমি কিন্তু সবগুলো প্র্যাকটিস করাতে পারবো না। এটা কিন্তু
তোমাদের নিজেদের করতে হবে। জাস্ট আমি দুইটা একটু দেখাই দিলাম, and বাকি কাজগুলো তোমরা বাসায় করবা। আর এখানে ডি মর্গানসের লটাই সবসময় বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, তোমরা এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে বেশিরভাগ ক্ষেত্রে। ওইখানে সবগুলো সূত্র লাগবে তা না, কিছু কিছু সূত্র আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ। আচ্ছা, আর এটা ট্রুথ টেবিল দ্বারা করতে পারবো না? জি স্যার, ট্রুথ টেবিল দ্বারা করা ইজি হবে অনেক। ট্রুথ টেবিল দ্বারা যে কেউ পারবে, ট্রুথ টেবিলটা একটু ইজি। আচ্ছা, লাস্ট আরেকটা করে দেই, যাও সর্বশেষ। আমার বই কিন্তু এগুলো করা আছে, আমি এগুলোই এখানে না করে আমি নিজে করে দিচ্ছি। এখানে কি বলা আছে দেখো, আগেটা এটা প্রায় সেম টাইপের একটা জিনিস বলছে, পি এন্ড কিউ ইমপ্লাইজ পি অর কিউ। এটাকে কোনো কিছুর ইকুইভ্যালেন্স বলা নাই, বলছে যে এটা টোটোলজি। টোটোলজি মানে কি, এটা আউটপুট সবসময় কি হবে? ট্রু হবে। ট্রু। এটা তো অপশন দুইটাই, ট্রুথ টেবিলের মাধ্যমে করা যাবে, লজিক্যালও করা যাবে। এটা তোমাকে ট্রুথ টেবিল যদি উল্লেখ করে, তাহলে তুমি এটার জন্য ট্রুথ টেবিল বানাবা। ট্রুথ টেবিল বানালে দেখবা আউটপুট সবসময় কি আসবে? সবগুলো ট্রু। ট্রু আসবে সবসময়। আর যদি এটা লজিক্যালি করতে পেলো, ফাইনালে হিসাব নিকাশ করে দেখবা এটা লাস্টে ট্রু আসছে। আচ্ছা, এখানে তো করোনা আছে, দেখি আমি এখানে বুঝাইতে পারি কিনা, আমি একটু বড় করে দেখাই। আচ্ছা, তোমাদের বলছিলাম যে যখনই ইমপ্লাইজ থাকবে, আমার প্রথম কাজ কি, ইমপ্লাইজটাকে দূর করা। এই যে একটা ইমপ্লাইজ আছে, এন্ড এর মাধ্যমে প্রকাশ করা। এই যে এটাকে ধরো একটা পার্ট, এটাকে ধরো একটা পার্ট। এটা চিন্তা করো মনে মনে, এ ইমপ্লাইজ বি। এটাকে চিন্তা করো মনে মনে, এ, এটাকে বি। তাহলে এই ইমপ্লাইজ কে যদি আমি উঠাই দেই, তাহলে এটার ইকুইভ্যালেন্ট আমরা কি সূত্র লিখতে পারি? নট এ নট এ অর বি। অর বি। দেখো তো এখানে তাই লিখছে না? এই যে প্রথম পার্টটা কি মনে করো তুমি, মনে মনে এ মনে করবা, পুরাটার উপরে কি আছে, নট আছে না? দেখো, নট এ অর বি, এটা কি সরাসরি সূত্র বসাইছে না? ইমপ্লাইজ থাকলে ইমপ্লাইজটাকে দূর করবা। তারপরে কি করা যায় এখানে, হয়তো তুমি ডিস্ট্রিবিউশনের সূত্র কোনো কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করবা, বাট যখনই দেখবা যে ডি মর্গানস ইউজ হয়, আগে ডি মর্গানসটাকে ইউজ করে নিবা। স্যার প্রথমে ডি মর্গান ডি মর্গান কার উপর ইউজ করা যায়? স্যার প্রথমটার উপরে। প্রথমটার উপরে। আচ্ছা, প্রথমটার উপর যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, নট পি এন্ড আছে চেঞ্জ কি হলো, অর হয়ে গেল, তাই না? জি স্যার। করার পরে তোমার যে পার্ট গুলো আছে, এটা কিন্তু ব্রেকেট আকারে আছে। আচ্ছা, ব্রেকেট আকারে থাকার পরেও তুমি দেখো এখানে যে অপারেটর গুলো আছে, চারটা অপারেটর আছে, সবগুলোই কি আছে, চারটা না তিনটা আছে, সবগুলোই অর। জি স্যার, সবগুলো অর। ওই পাশে অ্যাসোসিয়েটিভ ল আছে, যদি সবগুলোই অর থাকে, তাহলে আমরা যে কোনো দুইটা বা তিনটাকে আমরা জোড়া বাঁধতে পারি, কিন্তু মানে কোনো চেঞ্জ নাই। মানে যেরকম ছিল, ধরো 2 প্লাস ধরো 3 প্লাস 4। এখন কেউ যদি বলে যে আমি 2 আর 3 কে ব্র্যাকেটে ফেলাবো, তারপরে 4 কাজ করবো, এখন কেউ যদি বলে না আমি 3 আর 4 কে আগে ব্র্যাকেটে নিব, তারপরে 2 কাজ করবো, একই কথা না? জি স্যার। এখানেও সেম, এটাও অ্যাসোসিয়েটিভ লর মধ্যে পড়ে। তাহলে তোমার যে চারটা পার্ট আছে, এই চারটা পার্টকে তুমি যে কোনো ইয়ে জোড়া বাঁধতে পারো। ওরা করছে কি, দেখো, নট পি আর পি কে একসাথে নিছি, নট পি অর পি, আর নট কিউ আর কিউ কে একসাথে নিছি। তা আমরা তো এবার সূত্র দেখে আছি, নট পি অর পি এই দুটো যদি করা হয়, সারা জীবন কি হয়, ট্রু। ট্রু হয়। কিউ এর ক্ষেত্রে সারা জীবন ট্রু, তাহলে দুটো থেকে ট্রু পাইলাম, আর দুই ট্রুর মাঝখানে আবার কি আছে, অর আছে, তাহলে এটাও কি সবসময় ট্রু হবে। ট্রুই হবে। এই পর্যন্ত আমি আর বেশি দেখাতে পারতেছি না, তোমরা এগুলো করতে হবে তোমাদের ভাষায়। তোমাদের বই অনেকগুলো প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিস গুলো তোমরা করবা। আর এগুলো কিন্তু পরীক্ষা আসবে, ক্লাস টেস্টে আসবে, ফাইনাল মিডেও আসবে এগুলো। এই চ্যাপ্টারে এগুলোই মূলত ইম্পর্টেন্ট জিনিসপত্র। আমরা প্রথম দিকে প্রপোজিশনের সংজ্ঞা শিখলাম, প্রপোজিশনের ইউজ শিখলাম, তারপরে সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা শিখলাম, শেষে এসে কম্পাউন্ড করা শিখলাম, কিন্তু ফাইনালি শিখলাম যে একটা কম্পাউন্ড প্রপোজিশন আর একটা কম্পাউন্ড প্রপোজিশনের লজিক্যালি ইকুইভ্যালেন্স কিনা, এটা শিখলাম। আজকে আরো দুটো জিনিস আমরা শুরু করব। আহ এইখানে আমি কিছু তোমাদের, তোমরা একটু নোট করে রাখতে পারো, এই কাজগুলো তোমাদের করতে হবে বাসায় যতটুকু পারো। 9
10, এখান থেকে এটলিস্ট একটা করে করো, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। 9 নম্বরে কি বলছে দেখো তো, সবগুলো কি ইমপ্লাইজ করা না? জি স্যার। বলছে দেখাও যে সবগুলো কি টোটোলজি, তার মানে সবগুলো আউটপুট কি হবে, ট্রু হবে। এটা True কার হবে। মাধ্যমে করতে বলছে? স্যার ট্রুথ টেবিলের মাধ্যমে। ট্রুথ টেবিলের মাধ্যমে করতে বলছে। করতে পারবা তো? জি স্যার, করা যাবে। আশা করা যায় নাকি? জি স্যার। আচ্ছা, তার মানে তুমি এখানে সরাসরি ট্রুথ টেবিল বের করবা, যা আউটপুটটা হয় আর কি। 1 মিনিট দাঁড়াও, একটা ফোন আসছে। যখন ক্লাস নেওয়া শুরু করি তখন ফোন আসা শুরু। আচ্ছা, ভাই আর দোস্ত পারবা নাকি, বা কাজটা বুঝতে পারছো এখানে কি কাজ করতে বলছে? জি স্যার। জাস্ট তুমি টেবিল বানাবা, ট্রুথ টেবিল বানাবা, এর যে আউটপুটটা বের করবা। এখানে তো আর বলা নাই যে ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট করতে গেলে যে দুইটাকে ইকুইভ্যালেন্ট বলতে হয়, দুইটার জন্যই আউটপুট বের করতে হয়। আর টোটাল অরিজিন তো দুইটা লাগে না, টোটাল অরিজিন কি জাস্ট একটাই, শুধু ওটার আউটপুট বের করবা। আউটপুট বের করে দেখো সবগুলো কি হয়েছে, ট্রু হয়েছে। এটা একটু বড়, এই যে দেখো 29 নাম্বার 30 নাম্বার, কিন্তু সেম কাজ, সবগুলো বহন করতে বলছে টোটোলজি। আবার কিছু আছে বলছে যে নট লজিক্যালি ইকুইভ্যালেন্ট। এখানে কিন্তু কোনো কিছু উল্লেখ করা নাই, ট্রুথ টেবিল উল্লেখ করছে? ট্রুথ টেবিল উল্লেখ করা নাই। যেহেতু ট্রুথ টেবিল উল্লেখ করা নাই, তাহলে এগুলো কি করবা, সূত্র ইউজ করে লজিক্যালি। করার চেষ্টা করবা, লজিক্যালি সূত্র ইউজ করে করবা, দুইভাবে তাহলে করতে প্র্যাকটিস হবে গুলা। নাকি? তারপরে এই যে এই পাশে কিছু বাদ পড়ছে, এই দেখো 14 15। 14 15 বলছে ডিটারমাইন হোয়েদার ইট ইজ টোটোলজি। ডিটারমাইন করতে বলছে যে এটা কি টোটোলজি কি টোটোলজি না, জাস্ট তুমি নিজের ডিসিশন দিবা, অ্যান্সার কি আসে। এগুলো কিন্তু ট্রুথ টেবিলে উল্লেখ করা নাই, যেখানে ট্রুথ টেবিলে নাই সেখানে মনে করবা যে এটা লজিক্যালি। এরকম এখানে অনেকগুলো আছে, হ্যাঁ, এই যে 22 থেকে শুরু করে 28 পর্যন্ত। এই প্র্যাকটিস গুলো তোমরা করবা, তাহলে এখান থেকে 4-5টা পারো, দেখো বলে বাকিগুলো এমনি এমনি পারতো। আর সূত্রগুলো খাতায় লিখে নিবা, প্রয়োজনীয় সূত্রগুলো বই খুলবা, যে দেখো তো কোন সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়। একটু নিয়ম মাথায় রাখবা, যখনই দেখবা যে ইমপ্লাইজ আছে, সবার আগে হলো ইমপ্লাইজ এবং ডাবল বা বাই ডিরেকশন যাই থাক ওটাকে আগে দূর করতে হবে। যখনই দেখবা যে এখানে ডিমর্গান আছে, অবশ্যই ডিমর্গান করতে হবে। তাহলে এগুলো তোমরা করবে অবশ্যই। আমরা নতুন জিনিসে যাই। আজকে আমি এই দুইটা জিনিস দেখাবো, প্রিডিকেট আর কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারটা হয়তো আবার শুরু করব, শেষ করতে পারবো না। আর প্রিডিকেটটা একটু ধারণা দিয়ে আসি। প্রিডিকেট যেটা হলো, শুনতেছো? জি স্যার। প্রিডিকেটটা হলো তোমার শর্ত বা কন্ডিশন, শর্ত অথবা কন্ডিশন। আমরা যখন মনে হয় ইংলিশ সেন্টেন্স পড়তাম, তখন সাবজেক্ট প্রিডিকেট অবজেক্ট এরকম কিছু থাকতো না? তো ওই জি টাইপের স্যার। ধরতে পারো। সরাসরি প্রিডিকেটে ধরবা কোনো একটা কন্ডিশন অথবা শর্ত। আচ্ছা, আমি তোমাকে ছোট একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা বইয়ে আছে, তারপর আমি আরেকবার একটু লিখে দেখাই। বইটার নামে অন্য একটা এক্সাম্পল দিই। ধরো সিম্পল একটা এক্সাম্পল দিই। বললাম যে রহিম ইজ 16 ইয়ার্স ওল্ড। তাহলে এটা কি, এটা প্রপোজিশন কি প্রপোজিশন না? স্যার একটা প্রপোজিশন। এটা একটা প্রপোজিশন। তো আমরা তো প্রপোজিশনকে বোঝার জন্য পুরো সেন্টেন্স লিখি না, এটা কোন একটা ভেরিয়েবলের মাধ্যমে লিখি। তাহলে এই ভেরিয়েবলের মাধ্যমে যদি
এক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি না? জি স্যার। করাই যাবে, এক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, তাহলে এখন তাহলে উপরটা আমরা চিন্তা করি মনে মনে, আসলে তাহলে এক্স এর মান কত অ্যাকচুয়ালি? আসলে মান নাই, ওই সেন্টেন্সটাই তো, কিন্তু আমরা মনে মনে চিন্তা করি এক্স এর মান কত, মোটামুটি ধরে নিয়ে 16, কারণ যেহেতু বলছে এটা তার বয়স প্রকাশ করতেছে 16 বছর। এখন এক্স এর মান যদি কোনো কারণে কেউ যদি বলে এটা 14, এক্স এর মান 14 মানে বুঝতেছি তার বয়স 14 বছর, সে কি 14 বছর? না স্যার। সে কিন্তু 14 বছর না। আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখছি শুধু একটা প্রপোজিশনকে ডিক্লেয়ার করা শিখছি, বাট এই প্রপোজিশন যদি একটু মডিফাই হয়, একটু মান চেঞ্জ হয়, তখন আমরা শিওর না যে আসলে এই প্রপোজিশনটা কি অ্যাকসেপ্টেবল নাকি অ্যাকসেপ্টেবল না। এটাই প্রমাণ করার জন্য আমাদের এখানে কিছু শর্ত আছে। তাহলে এখানে আমাদের শর্তটা কি দিয়ে দিলাম, রহিমের বয়সটা 16 বছর, এটি একটা শর্ত। এটাকে প্রকাশ করার জন্য এটা যদি আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করছি, আর এটা যখন আমরা প্রিডিকেটে নিয়ে যাব তখন আমরা জাস্ট এইভাবে লিখব। তাহলে এই প্রপোজিশনটা তখন কিভাবে লিখলাম, এভাবে। তাহলে এখানে একটা পি সিম্বল লিখছি, তোমরা এই পি মানে বুঝে নেবা, পি মানে কি বুঝে নেবা, প্রিডিকেট। পি মানে হলো প্রিডিকেট, কার প্রিডিকেট, কার শর্ত, স্যার এক্স এর X এক্স এর। এর প্রিডিকেট। এক্স এর শর্ত। আর এক্স মানে কি আসলে, এক্স মানে হলো রহিমের বয়স 16 বছর, বুঝতে পারছো? এখন ধরো তোমার কোনো মান দিলা, এখন কেউ যদি বলে প্রিডিকেট অফ, ফাংশনের মতো চিন্তা করো আর কি, প্রিডিকেট অফ 16, রহিমের বয়স যে 16 বছর, এটা কি তোমার যে প্রিডিকেটের শর্ত, শর্ত কি মানে কি মানে না? স্যার শর্ত মানতেছে এটা। তাহলে এটা আমরা কি বলবো, ইজ ট্রু বলবো, এটা হলো ট্রু। তার মানে আর যদি এরকম থাকে, স্যার ফলস এটা। তাহলে এটা কি অন্য একটা মান থাকলে এটা আমরা কি বলবো, ফলস বলবো। false। তাহলে আমরা এই প্রিডিকেটের দ্বারা আমরা বলতে পারতেছি যে এই প্রপোজিশনটা দিচ্ছে, এই প্রপোজিশন আসলে কি ট্রু না ফলস, একটা রেঞ্জের মধ্যে আছে কিনা এটা জানার জন্যই জাস্ট আমরা প্রিডিকেট দিই। তাহলে এটাকে একদম সিম্পল ভাষায় মনে রাখবা, প্রিডিকেট মানে কি আসলে কোন একটা কন্ডিশন, কোন একটা প্রপোজিশন আছে সেই প্রপোজিশনের একটা কন্ডিশন। কন্ডিশনটা যে দেওয়া আছে, তে এটা যদি ধরো এইভাবে যে লিখছো, এই যে এটা যে লিখছো, এটাকে তুমি প্রপোজিশন বলতে পারবা না, কারণ এক্স এর মান কত তুমি জানো? এক্স এর মান কি জানা আছে এখানে? হ্যাঁ স্যার। না স্যার। এক্স এর মান তো একটা ভেরিয়েবল। মানে প্রপোজিশনের যখন সংজ্ঞা পড়াইছিলাম তখন কি বলছিলাম যে প্রপোজিশন হতে কয়েকটা শর্ত আছে, সেটা হলো হয় ট্রু হতে হবে, না হয় ফলস হতে হবে, অথবা ডিক্লারেটিভ হতে হবে, দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না। তাহলে আমরা যে প্রিডিকেটটা বলতেছি, প্রিডিকেটটা কিন্তু একটা কন্ডিশন, কন্ডিশনের যে কোনো একটা মান আসতে পারে, তাহলে এটাকে আমরা ডিরেক্ট প্রপোজিশন বলতে পারি না। যখনই আমরা কন্ডিশনের একটা ভ্যালু ইউজ করতেছি তখন সেটা কিন্তু প্রপোজিশনে কনভার্ট হয়ে যাইতেছে। দেখো এক্স এর মান যখন 16 বসাইছো তখন কিন্তু এটা একটা কি নাই, প্রিডিকেট নাই, তখন এটা কি হয়ে গেছে, প্রপোজিশন হয়ে গেছে। এখন তুমি ডিসিশন নেবা যে এই প্রপোজিশনটা কি আসলে ট্রু না ফলস। এটা বোঝার জন্য তুমি কি করবা, ওই শর্তটা দেখবা যে শর্তটা মেইনটেইন করছে কিনা। তাহলে এই আর বইয়ের সেন্টেন্সের দিকে ক্ষেত্রে কি 16 বাদে বাকি সবই ফলস? হ্যাঁ, এই এই প্রিডিকেটের জন্য, মানে এই যে শর্তটা দেওয়া ছিল এই শর্তের জন্য 16 বাদে বাকি সবই ফলস। এখন এটা যদি এইভাবে থাকতো, লেস দেন 20, যদি বলি যে রহিমের বয়স 20 সে কম, তাহলে কি হতো, 20 থেকে উপরে যত মান আছে সবকিছুর জন্য ফলস, আর 20 থেকে নিচে যত আছে সবকিছুর জন্য কি ট্রু। 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 ট্রু স্যার। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, যখন প্রিডিকেট আছে এই প্রিডিকেটে যখন আমরা একটা ভ্যালু অ্যাসাইন করব তখন এটা কি হয়ে যাবে, প্রপোজিশন হয়ে যাবে। তাহলে প্রিডিকেটটা হলো যে কোনো একটা শর্ত। তাহলে আমি আর দুই একটা এক্সাম্পল দেখাই। আর প্রথমে একটু বুঝাইছে প্রপোজিশনটা কি। আচ্ছা দেখো,
এইখানে কয়েকটা এক্সাম্পল আছে, 3টা এক্সাম্পল দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। প্রথমে একটা শর্ত দেওয়া আছে, কি শর্ত বলা আছে? এক্স এর মান 3 এর চেয়ে বড়, পরটা আছে এক্স ইকুয়াল ওয়াই প্লাস 3, পরটা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল জেড। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা একটা একটা করে নিয়ে কাজ শুরু করি। বুঝাইছে যে এক্স টা হলো সাবজেক্ট, আর 3 আর এই যে এক্স গ্রেটার দেন যেটা, এটা হলো প্রিডিকেট। এগুলো আমাদের অতটা জানার দরকার নাই, সরাসরি আমরা তো জানি যে এটা শর্ত। শর্তটা কি? এক্স এর মান কত? 3 এর চেয়ে বড়। এটা কি প্রপোজিশন বলা যাবে? স্যার কোনটা এক্স যে 3 এর থেকে বড়? হ্যাঁ, এটা প্রপোজিশন বলা যাবে, না স্যার। কারণ আমি তো শিওর না যে ট্রু না ফলস। না স্যার, এখানে একটা প্রপোজিশন। একটা প্রপোজিশন না, সবগুলো কি প্রিডিকেট বা শর্ত, কোন একটা শর্ত, এটা কোনটা প্রপোজিশন না। Okay. তাহলে এটাকে আমরা প্রপোজিশনের যদি কনভার্ট করি তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব? পি অফ এক্স। প্রপোজিশনে রিপ্রেজেন্ট করার জন্য বোঝাবো পি অফ এক্স, যেখানে এক্স এর মান কত? 3 থেকে বড়। 3 এর বড়। বড়। আচ্ছা, তাহলে এখন যদি এই যে মানটা বসাই দেই, যদি এটা বলে যে পি অফ 4 এবং পি অফ 2 সমান হোয়াট, বা এগুলো কি বলবো? যখনই তুমি পি অফ 4 বলতেছ তখন কিন্তু তোমার এই প্রপোজিশনটা ট্রু। চেঞ্জ হয়ে কিসে পরিণত হয়েছে? প্রিডিকেটটা চেঞ্জ হয়ে প্রপোজিশনে পরিণত হয়েছে। কারণ এখানে কি ফিক্সড মান, এই মানটা অ্যানসারটা কি আসবে? হয় 2 আসবে, না হয় ফলস আসবে। ফলস আসবে। এখন তুমি যদি 4 বসাও তাহলে 4 কি 3 সে তো বড়ই, তাহলে এই প্রিডিকেটটা কি ট্রু। ট্রু হয়ে গেল। এটা প্রপোজিশন এবং এটা ট্রু হয়ে গেল। আর যদি ট্রু বসাও তাহলে এটা ফলস। ফলস। কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। সেম ভাবে এটা যদি চিন্তা করো, দ্বিতীয়টা চিন্তা করো, তাহলে এটা যদি আমরা প্রিডিকেট নিই, প্রিডিকেটের জন্য সিম্বল দিব আমরা পি, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? এক্স। ঠিক আছে? জি স্যার। শুধু এক্স লিখলে হবে না, দুইটাই লাগবে, ওয়াইও লাগবে। এখানে কারণ কি এখানে ওয়াই তো আননোন। একটা। তাহলে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটার প্রিডিকেট আমরা লিখবো এইভাবে পি এক্স ওয়াই। বাট এটা কিন্তু প্রপোজিশন না। প্রপোজিশন কখন হবে? স্যার যখন এখানে আমরা কোনো মান ভ্যালু হবে। দিব। এক্স ওয়াই এর মান বসাবো। আচ্ছা, একটা মান বসাও, কথার কথা। ধরো এক্স এর মান বসাইলাম 5, 5,2 যদি হয় তাহলে কি হয় দেখো তো, বসাও। তাহলে এটা কিন্তু প্রপোজিশন হয়ে গেল। স্যাটিসফাইড। হ্যাঁ স্যার। And এটা কি ট্রু না ফলস? এটা ট্রু। তাহলে অন্য মান যদি বসাই তাহলে এটা ফলস হতে পারে। তাহলে পরেরটা পারবো না? জি স্যার। লাস্টে ওটা কটা হবে? এক্স ওয়াই জেড স্যার 3টা হবে জেড, এখানে। 3টা হবে। তাহলে আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই, এই যে লেখা টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো দেখো। এটা দেখো, বলছে যে কম্পিউটার এক্স ইজ আন্ডার অ্যাটাক বাই অ্যান ইন্ট্রুডার। ইন্ট্রুডার মানে বোধহয় হ্যাকার বা এই টাইপের একটা কিছু। সাপোজ ধরো তোমার কাছে অনেকগুলি কম্পিউটার আছে, হ্যাঁ, ধরো তোমার কাছে 10টা কম্পিউটার আছে, সব কম্পিউটার কিন্তু হ্যাক হয় নাই। এখন বলছে যে কম্পিউটারটার নাম হলো এক্স, এক্স এর, এটা তো একটা ভেরিয়েবল, এক্স এর নাম তো যে কোনো কিছু হতে পারে, তাই না? এক্স এর নাম যে কোনো কিছু হতে পারে। তাহলে তুমি কি ফিক্সড করে বলতে পারবা যে এটা একটা প্রপোজিশন, যে কম্পিউটার এক্স ইজ আন্ডার অ্যাটাক বাই অ্যান ইন্ডিউসার? ধরো কম্পিউটারের সিরিয়াল নাম্বার আছে, কথার কথা তোমার কাছে 5টা কম্পিউটার আছে, আর একটু ছোট চিন্তা করো। ধরো কম্পিউটার 1, কম্পিউটার 2, 3, 4, 5, 5টা আছে। এখন তুমি নিজে জানো যে কম্পিউটার 2টা হলো আসলে হ্যাকার দ্বারা অ্যাটাক আছে, বাকি 4টা তো অ্যাটাকে নাই। তুমি যদি এখানে ভেরিয়েবল এক্স ইউজ করে তুমি কি কনফিউশন শিওর করে বলতে পারবা যে আসলে সে অ্যাটাক দ্বারা অ্যাটাক হয়েছে কি হয় নাই? না স্যার এক্স এর দ্বারা এটা বলা সম্ভব হবে না। এক্স এর দ্বারা বলা সম্ভব না, তাহলে তো এটা প্রপোজিশন না, তাহলে এটা কি একটা এটা একটা প্রিডিকেট। প্রেডিকেট। এখন যদি বলে যে কম্পিউটার 2 ইজ আন্ডার অ্যাটাক, তাহলে আমরা বলবো হ্যাঁ এটা ট্রু। আর যদি বলে কম্পিউটার 1, তাহলে এটা তাহলে ফলস বলবো হবে, এটা কারণ ফলস। এটা হচ্ছে একটা প্রপোজিশন। তাহলে দেখো, আগে যে আমরা গ্রেটার দেন লেস দেন বললাম ওরকম হতে পারে, এরকম লেখাও থাকতে পারে। তাহলে এই এক্সাম্পলটা নিচে দেখো, উপরে যে জিনিসটা আছে ওটাকে ওরা এইভাবে লিখছে, ডিক্লারেটিভ সেন্টেন্স তো ওরা পি না লেখে ওরা এইভাবে লিখছে, লেখা যেতেই পারে।
এ অফ এক্স, এটা হলো তোমার ওই স্টেটমেন্টটা। স্টেটমেন্টটা কি ছিল, ওই উপরে লেখা আছে ওই একটা ছিল। তো এখানে বলা আছে যে শুধুমাত্র CS2 আর ম্যাথ 1 এই দুইটার নামে যে কম্পিউটার আছে, এই দুইটাই শুধু অ্যাটাক হয়েছে, বাকিগুলো কি হয় নাই, অ্যাটাক হয় নাই। তাহলে এ অফ স্যালাডের মান কি হবে? CS1 এটা কি হবে, ট্রু না ফলস? স্যার এটা হচ্ছে ফলস হবে। কারণ আমাদের শর্তে বলা আছে শুধুমাত্র CS2 এবং ম্যাথ 1 এই দুইটাই অ্যাটাক আছে, আর বাকিগুলো কি অ্যাটাক হয় নাই। তাহলে আমরা এটা যদি ওখানে বসাই দেই, তাহলে তাহলে সরাসরি কি আসতেছে, ফলস আসছে। কনসেপ্ট ক্লিয়ার এটা? ও আরো দিছি, জি স্যার। তাহলে এরপরটা কি হবে, CS2 স্যার এটা কি পরেরটা ট্রু, 2, ম্যাথ 1 এটা হচ্ছে ট্রু। এটাও true। আচ্ছা, এগুলো তো আগে দেখাইছি, এটাই যে x সমান y প্লাস 3। আচ্ছা, উপরে আরেকটা ছিল লাস্ট এক্সাম্পল, সেটা বলছে কম্পিউটার সি ইজ কানেক্টেড টু নেটওয়ার্ক এন। এখানে বুঝো, এখানে কয়টা ভেরিয়েবল দেখো, দুইটা ভেরিয়েবল। একটা হলো কম্পিউটার সি, এখানে তো অনেক কম্পিউটার আছে, কোন কম্পিউটার যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড সেটা তো আমরা জানি না। তাহলে সির মানের উপর নির্ভর করে আসবে যে আসলে কোনটা কোন কম্পিউটার নিচ্ছে। আর কানেক্টেড টু নেটওয়ার্ক এন, এখানে তো ক্যাম্পাসে বিভিন্ন রকমের নেটওয়ার্ক থাকতে পারে, এখন সে কোন নেটওয়ার্কের সাথে নন ভেরিয়েবল। সো এটা একটা প্রপোজিশন না, এটা একটা কি প্রিডিকেট। এটাকে আমরা এভাবে লিখতে পারি এ অবলিক সি কমা এন। এখানে শর্তগুলো বলে দিছে, বলছে যে ম্যাথ 1 নামে যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারটা হলো ক্যাম্পাস 2 নামে নেটওয়ার্কের সাথে কানেক্ট, দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। কিন্তু ম্যাথ 1 ক্যাম্পাস 1 এর সাথে কানেক্টেড না। তাহলে নিচে দেখো তো এই পিটি গেট দুটো কি হয়, পিটি গেট দুটো কনভার্ট করে ফেললাম প্রপোজিশনে, সেই প্রপোজিশন দুটো অ্যান্সার কি হয়, বলছে ম্যাথ 1 ক্যাম্পাস 1, এটা স্যার ম্যাথ ফলস হবে। ম্যাথ 1 ক্যাম্পাস 1, তাহলে এটা কি ফলস। ফলস। ম্যাথ 1 ক্যাম্পাস 2, তাহলে এটা কি, ট্রু। ট্রু। এটাই true। এটা ট্রু হবে স্যার। আশা করি আর এক্সাম্পল দেওয়া লাগবে না। মোটামুটি পিটি গেটের এইটুকু বেসিক নিলেই হবে। আমরা এরপরে কোয়ান্টিফায়ার যাব, কোয়ান্টিফায়ারের আগে আচ্ছা, এখানে আরো একটা প্রমাণ দেওয়া আছে, এগুলো তো তোমাদের দেখাইছি। আচ্ছা, ওরা এখানে তোমাদের স্লাইড গুলোতে প্রপোজিশন আর প্রিডিকেট এই দুটোর মধ্যে একটু কম্পেয়ার করছে। এখানে দেখো যে প্রপোজিশনে অপশন কয়টা হয়, ইয়েস আর নো, তাই না? এই যে এর মান দেওয়া আছে, এটা দ্বারা তুমি কি বুঝো যে এটা প্রপোজিশন, বাট যখন এক্স ইউজ করা হয়েছে তখন তুমি কি কনফিউশন, যে এটা ট্রু হবে নাকি ফলস হবে তুমি কিন্তু জানো না। এই বিষয়গুলো ওরা একটু বলছে যে যদি মান সরাসরি আমরা বলতে পারি তাহলে প্রপোজিশন, সরাসরি না বলতে পারলে তো প্রপোজিশন না। এগুলো অলরেডি আমরা আগে বলাই আছে। আহ, আমি এখান থেকে দেখাতে চাইছিলাম এই জিনিসটা, চল এই জিনিসটা এখানে একটা একটা শর্ত দেওয়া আছে, এটা প্রিডিকেট, প্রিডিকেটটার শর্ত কি, এক্স গ্রেটার দেন ওয়াই। ওয়াই। আচ্ছা, তুমি যদি এটা প্রিডিকেটে যাও, তুমি যদি বলা যে এক্স কমা ওয়াই, এটা দ্বারা কি বুঝতে পারবা যে এটা ট্রু না ফলস? না না স্যার। স্যার।
এটা তো তোমার মানই জানা নাই, তুমি মান না জানলে তো বলতে পারবে না ট্রু না ফলস। যদি ট্রু না ফলস এটা তুমি নাই জানো, তাহলে এটা কি প্রপোজিশন বলা যাবে? এখানে যে তিনটা আছে বলো, এই তিনটা আমাদের কোনটা প্রপোজিশন? স্যার 3 4 3 আর 4 এটা প্রপোজিশন, এটা আমাদের জানা। আর বাকি দুটো কি জানা না। জানা না। তাহলে একটা প্রপোজিশন, বাকি প্রেডিকেট। বাকিগুলো প্রপোজিশন না। আচ্ছা এখন উল্টা করে বলো, এখন যদি এটা প্রিডিকেট বলে, বলো কোনটা প্রিডিকেট, কোনটা কোনটা হবে? প্রথমটা আর লাস্টেরটা। প্রথমটা লাস্টেরটা। প্রিডিকেট মানে কি? শর্ত। তাহলে এখান থেকে কি বোঝা গেল? প্রিডিকেট আর প্রপোজিশন কিন্তু একদম পুরা রিভার্স। হ্যাঁ, ট্রিকে কিছু কন্ট্রোল স্ট্রাকচার আছে। তোমাদের এটা একটা এক্সাম্পল দ্বারা ট্রিকে কিছু মনে আছে কিনা, তোমরা যখন ইন্টারমিডিয়েটে তারপরে ক্লাস 9 10 মনে হয়েছিল, কি পড়ছো না? ফাংশন পড়ছো না? ফাংশন, ফাংশনে কি ডোমেন রেঞ্জ থাকছে মনে আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। এরকম ছিল। ধরো এটা এরকম আছে x² + 2, এই যে ফাংশনটা লেখা আছে, তাহলে এটা কি? এটার সাথে কম্পেয়ার করলে প্রিডিকেট না? জি জি স্যার। স্যার। এটাই প্রিডিকেট। এটা যখন তুমি কোনো একটা মান বসাবা, এটা ডোমেইন বসাবা, বসালে এটা কি পাবা? একটা আউটপুট রেঞ্জ রেঞ্জ পাবা না? জি তাহলে স্যার। ওই রেঞ্জটাই কি? আউটপুটটা যে পাইলা, সেই আউটপুটটাই কি? প্রপোজিশন। আমাদের রেজাল্ট আর কি। আউটপুটটাই কিন্তু প্রপোজিশন। বুঝা গেছে? এই কারণে ওই পাশে লেখা ছিল এটা আসলে প্রপোজিশন ফাংশন বলা ছিল। তাহলে যেটা আমরা প্রিডিকেট, ওটাকে আমরা কি বলতে পারি এক হিসেবে? প্রপোজিশনের একটা ফাংশন। ফাংশন। আশা করি কনসেপ্টটা এখন ক্লিয়ার। যে আমরা যখন অ্যাকচুয়াল মান বসাবো, একদম ফাইনাল মান পাবো, তখন সেটা প্রপোজিশন। তাহলে প্রিডিকেটটাকে আমরা কম্পেয়ার করব প্রপোজিশনের একটা ফাংশন হিসেবে। ওকে, আমরা এরপরে কোয়ান্টিফায়ার হালকা একটু ধারণা দিয়েই আমরা শেষ করে দেব। এখানে অনেক কিছুই বলছে, আমরা প্রিডিকেট নিয়ে মোটামুটি বুঝতে পারছি যে এখানে কোন একটা কন্ডিশন দেওয়া আছে। এখন ধরো কোন একটা প্রপোজিশন বা ভেরিয়েবলের যদি একটা মান দেওয়া থাকে, যদি ইকুয়াল দেওয়া থাকে সেটা ফ্যাক্ট না। ইকুয়াল মানে কি এক্সাক্ট একটা মান। কিন্তু তোমার যদি একটা রেঞ্জ দেওয়া থাকে, ধরো একটা রেঞ্জ দেওয়া আছে, এখন সেই রেঞ্জের ভিতরে সবগুলো ভ্যালুই যে সবসময় ট্রু হবে প্রপোজিশন সময়, এটা কিন্তু কথা না। কিছু কিছু ট্রু হতে পারে, আবার কিছু ফলসও হতে পারে। এটা কখন? যদি রেঞ্জের ভিতরে মান দেওয়া থাকে। আর যদি একটা ফিক্সড মান দেওয়া থাকে, তখন তুমি কি বলবা? ট্রু অর ফলস। এখন এই রেঞ্জের মধ্যে কয়টা মান আসলে ট্রু হবে, কয়টা মান আসলে ফলস হবে, এটা কিন্তু শিওর করে বলা যাবে না। অনেক সময় দেখা গেল যে এই শর্তের মধ্যে সবগুলোই ভ্যালু ট্রু হতে পারে, আবার সবগুলোই ফলস হতে পারে, কিছু ট্রু হতে পারে, তারপরে বলতেছে ফিউ সংখ্যক হতে পারে, নানও হতে পারে। কোয়ান্টিটি আছে না? কোয়ান্টিটি তো বুঝো নাকি? পরিমাণ। জি স্যার। পরিমাণ। কোয়ান্টিটি মানে হলো পরিমাণ। আচ্ছা আমি আগেরটা দিয়ে একটু কনসেপ্ট দিয়ে দিই। ধরো আমার আগে একটা প্রিডিকেট ছিল x greater than 3। এটা আমি একটু পিডিএফ এ লিখে দেখাই। x greater than 3, এটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে বোঝো। x greater than 3 এটা ছিল আমার কি? প্রিডিকেট। আচ্ছা এখন ধরো তোমার কাছে একটা ইনপুটের লিস্ট আছে, বা তোমাদের ভ্যালুর একটা রেঞ্জ দেওয়া আছে। সেই রেঞ্জের মান হলো x এর মান দেওয়া আছে এরকম 4 থেকে 10 পর্যন্ত। তাহলে কয়টা মান আছে টোটাল? 7টা। 7টা মান আছে। জি স্যার। এখন বলো x এর যে মানগুলো আছে, সবগুলা মান কি আমার এই প্রিডিকেট বা শর্তকে স্যাটিসফাই করতেছে? হ্যাঁ স্যার, জি স্যার। সবগুলাই করতেছে এখানে। সবগুলোই করতেছে। তখন আমরা কি বলতে পারলাম? যে যতগুলা ভ্যালু আছে সবগুলো ভ্যালুই আমরা প্রিডিকেটকে স্যাটিসফাই করতেছি। এখন এখানে যদি একটা কমা দিতাম, ধরো 2 লিখে এরকম কমা দিতাম, 3টা নিয়ে নিই, বলছি 2 কমা এবং 4 থেকে 10 পর্যন্ত, তাহলে কি আমরা
বলতে পারবো সবগুলো স্যাটিসফাই করতেছে? না স্যার। আচ্ছা এখন কি একটা করতেছে না, বেশিরভাগ করতেছে নাকি? জি স্যার। এই যে সংখ্যাটা কাউন্ট করা, যে কি সংখ্যক আমার প্রিডিকেটটাকে করলো, এই জিনিসটাকে বোঝার জন্য আমাদের নতুন যেটা সেটা বলতেছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার আগে আরেকটা জিনিস বলি, ধরো এটা কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। পরিমাণ। সংখ্যা বা সেই পরিমাণ থেকে কিছু। কোয়ান্টিটির থেকে যদি আমরা অ্যানালাইসিস করি সেটাকে বলা হচ্ছে কোয়ান্টিফিকেশন। কি পরিমাণ অ্যানালাইসিস স্যাটিসফাই করতেছে সেটাকে বলতেছে আমরা কোয়ান্টিফিকেশন। সেই কোয়ান্টিফিকেশন থেকে আসলে হলো কোয়ান্টিফায়ার। তাহলে আমরা এটুকু তো বুঝতে পারলাম যে কোয়ান্টিফায়ার দ্বারা কি বোঝা যাবে, যে এই যে প্রিডিকেটটা যে হলো, এই প্রিডিকেটে আসলে কতগুলা মান স্যাটিসফাইড করে, কতগুলা করতে পারে। বিভিন্ন অপশন হতে পারে নাকি? সবগুলো হতে পারে, আবার একটাও নাও নাও হতে হতে পারে। পারে। মেনি, মেনি মানে কি? বেশিরভাগ। মেনি মানে বেশিরভাগ, বেশিরভাগই হতে পারে। আবার খুব কমও হতে পারে। কম যদি বলি তাহলে আমরা কি বলবো? ফিউ। মিনিমাম। মানে মিনিমাম ফিউ বলবো, অল্প কিছু, তাই না? এই জিনিসগুলোই এখানে বলা আছে। যে পরিমাণ আছে, যে প্রতিটা যদি পরিমাণের জন্য চিন্তা করো, মেনির জন্য তাহলে একটা কোয়ান্টিফায়ার হবে, সবগুলোর জন্য একটা কোয়ান্টিফায়ার হবে, ফিউর জন্য একটা কোয়ান্টিফায়ার হবে, তাহলে অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। তো ওরা এইখান থেকে সবগুলোকে মার্জ করে এই কোয়ান্টিফিকেশনটাকে বা কোয়ান্টিফায়ারটাকে দুটা ভাগে ভাগ করছে। একটা হলো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। ইউনিভার্সাল নাম থেকে বোঝা যাচ্ছে এটা কেমন হতে পারে। সার্বজনীন স্যার। তার মানে যতগুলা আছে সবাই, নাকি? সবগুলো জি স্যার, স্যাটিসফাই জি স্যার। করবে। সবগুলাই করবে, আচ্ছা। আর একটা হলো ইউনিভার্সাল, আর একটা আছে এক্সিস্টেন্সিয়াল। এক্সিস্টেন্সিয়াল মানে হলো সবগুলা না, লিস্ট এর মধ্যে কি আছে, মিনিমাম একটা আছে। তাহলে কোয়ান্টিফায়ার কয় প্রকারের? স্যার দুই দুই প্রকার। প্রকার। দুই প্রকারের। আমরা এই প্রকার বেস পর্যন্ত থাকবো। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিব। ধরো আগে বললাম যে রহিম ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে? রহিম ইজ এ স্টুডেন্ট। তাহলে এটাই যদি আমরা একটা প্রিডিকেট, একটা প্রপোজিশন দ্বারা প্রকাশ করি, তাহলে ধরো এক্স নামে একটা প্রপোজিশন নিলাম। তাহলে এক্স এর মান কি? রহিম একজন স্টুডেন্ট। আচ্ছা, এখন যদি আমি শর্ত বলি যে রহিম কম্পিউটার সায়েন্সে পড়ে, যদি রহিম স্টুডেন্ট হয় সে কম্পিউটার সায়েন্সে পড়ে, ঘটনাটা এরকম। আচ্ছা, রহিম যদি স্টুডেন্ট হয়, সে স্টুডেন্ট হলেই কি কম্পিউটার সায়েন্সে পড়বে? না স্যার। কিন্তু কম্পিউটার সায়েন্সে তুমি যদি পড়ো তার মানে তুমি তো একজন স্টুডেন্ট, নাকি? কিন্তু জি সব স্যার। স্টুডেন্ট তো কম্পিউটার সায়েন্সে পড়বে না। And এটাকে যদি আমি ধরো ইউনিভার্সাল দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে তোমাকে বলতে হবে অল এক্স মানে সমস্ত রহিম। সমস্ত রহিম মানে সমস্ত ছাত্রই কম্পিউটার সায়েন্সে পড়ে। তাহলে ঘটনাটা কি সত্য হইলো? না স্যার। না স্যার। এখন এটা যদি আমি এক্সিস্টেন্সিয়াল বলি, তাহলে কি বলবো? যে রহিম, লিস্ট রহিম অবশ্যই স্টুডেন্ট, বা রহিমের এবং মতো হচ্ছে যে কিছু কম্পিউটার স্টুডেন্ট সায়েন্সে আছে পড়ে। যারা কম্পিউটার সায়েন্সে পড়ে। এই বিষয়গুলো সামনের দিন আরো ক্লিয়ার করবো। মানে তুমি যে ভেরিয়েবলের নামটা নিবা, সেই নামটা যদি সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তখন তুমি কি বলবা? অল ওহিম, অল এক্স, মানে সবার জন্য। এটলিস্ট আমরা এই পর্যন্তই থাকলাম, যে আমরা প্রিডিকেট শিখলাম। প্রিডিকেট মানে কি? যে এখানে কিছু কন্ডিশন দেওয়া থাকবো, সেই কন্ডিশন গুলা থেকে আমরা বুঝতে পারবো যে প্রপোজিশনটা ট্রু না ফলস, একটা বুঝবো। আর কোয়ান্টিফায়ার আসলো কি, যে আমার যে ভ্যালু গুলো দেওয়া থাকবে প্রিডিকেটে, সেই ভ্যালু গুলো একটা রেঞ্জ দেওয়া থাকবে। এখন সেই রেঞ্জের ভিতরে কোন মানগুলো আসলে ট্রু, কতগুলা মান আসলে ফলস, কি পরিমাণ, এই পরিমাণটার জন্য আসলে কি কোয়ান্টিফিকেশন। কোয়ান্টিফিকেশনে বিভিন্ন রকম হতে পারে, সাম, মেনি, ফিউ। এতে কিছু না করে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হলো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। ইউনিভার্সাল মানে কি? সবার জন্যই কন্ডিশনটা ট্রু। আর যদি এক্সিস্টেন্সিয়াল হয়, তাহলে এখন বলবো কিছু সংখ্যক এর মধ্যে আছে, নাকি? জি স্যার।
আচ্ছা, তাহলে আগের যে এক্সাম্পল দিলাম যে রহিম স্টুডেন্ট এবং সে কম্পিউটার সায়েন্স, তাহলে এটা কি যদি ইউনিভার্সাল বলি তাহলে ইউনিভার্সালের মিনিং কি আসবে, যে সমস্ত স্টুডেন্ট গুলাই কম্পিউটার সায়েন্স। তাহলে এটা তখন ইউনিভার্সাল বলা যাবে না, এটাকে আমাদের কি বলতে হবে, এক্সিস্টেন্সিয়াল বলতে হবে, যে কিছু স্টুডেন্ট আছে, রহিমের মতো কিছু স্টুডেন্ট আছে যারা কম্পিউটার সায়েন্স। মোটামুটি আজকে আমরা এই পর্যন্ত থাকি, পুরো ডিটেলস আমরা আগামী দিন শেষ করব। আমরা এই সপ্তাহে কোয়ান্টিফায়ারটা শেষ করব। কারো কোনো কোশ্চেন আছে কিনা?